হাই এভরিওয়ান। তো এর আগের ভিডিওতে আমরা ইফ এলস সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম এবং তার ভিতরে বিভিন্ন ধরনের প্রোগ্রামও দেখেছি। তো এর আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের কাছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে মেইনলি দু ধরনের ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট হয়। একটা হলো তোমার কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, যেটা হলো ইফ এলস, যেটা সম্পর্কে আগের ভিডিওতে আমরা পড়েছি, আর একটা হলো কেস কন্ট্রোল স্টেটমেন্ট, অর্থাৎ যার মধ্যে সুইচ কেসের ইউজ হয়। তো সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। শুধু তাই নয়, এটার উপর বেস করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করব এবং স্পেশালি একটা ক্যালকুলেটর বেসড প্রোগ্রামও আমরা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এর আগের দিন আমরা যেটা দেখেছিলাম সেখানে আমরা জেনেছিলাম ইফ এলস সম্পর্কে, অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা দেখেছিলাম যে আমাদের যে ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে তার দুটো ভাগ। প্রথম ভাগে কি পড়ছে? প্রথম ভাগে আমাদের মধ্যে আসছে ইফ এলস, আর দ্বিতীয়টাতে আমাদের মধ্যে কি আছে? সুইচ কেস। তো এর আগের দিন আমরা যেটা জেনেছিলাম সেটা আমরা ইফ এলস সম্পর্কে জেনেছিলাম এবং ইফ এলসের ভিতরে ইফ এলস, শুধু ইফ, নেস্টেড ইফ এলস, ইফ এলস ইফ, এগুলো সম্পর্কে জেনেছিলাম, টার্নারি অপারেটর এগুলো সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে তোমার সুইচ কেস। তো সুইচ কেস নিয়ে আলোচনা করার আগে, প্রোগ্রাম দেখার আগে প্রথমে আমরা তার থিওরি জানবো যে কেন সুইচ কেস আমরা ইউজ করছি, ইফ এলস থাকতেও আমরা সুইচ কেস কেন ইউজ করছি, এই দুটোর মধ্যে কি পার্থক্য, কোনটা কখন ইউজ করা উচিত, এবং সুইচ কেসের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা দেখব। তো এবার যে জিনিসটা প্রথমে আমাদের জানতে হবে যে সুইচ কেস অ্যাকচুয়ালি কীভাবে লিখতে হয় এবং সুইচ কেস আমরা কেন ইউজ করি। সুইচ কেস আমরা ইউজ করি তার একটাই কারণ যে আমাদের প্রোগ্রামকে ফাস্ট বানায়। ঠিক আছে, আমরা যে আমাদের যেটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটাকে এটা ফাস্ট বানায়। কি করে? ইফ এলস দিয়ে লিখলে একটা প্রোগ্রাম রান হতে এক্সিকিউশনে যতটা সময় লাগে, সুইচ কেস দিয়ে লিখলে সেই এক্সিকিউশনে কম সময় লাগে। তো আরও কী পার্থক্য রয়েছে এবং আরও কেন ইউজ করি সেটা আমরা পরে দেখব। তো প্রথমে আমরা দেখে নিই যে সুইচ কেস অ্যাকচুয়ালি কীভাবে আমরা ইউজ করি। তো ধরো আমাদের কাছে একটা ইন্টিজার আছে, ইন্ট আই ইজ ইকুয়াল টু 5। ওকে, এবার আমি ইন্ট আই ইজ ইকুয়াল টু 5 নিলাম। এবার আমরা সুইচ কেস যদি আমরা মধ্যে দিয়ে এটাকে যদি পাস করি, তো সুইচ লেখার পরে আমরা আই লিখবো, অর্থাৎ যেটা চেক করতে চাই সেটা, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপর আমরা কেস ডিফাইন করব। কেস 1 দিয়ে যে স্টেটমেন্টটা প্রিন্ট করতে চাই সেটা লিখব, তারপরে আমরা লিখব কেস 2 দিয়ে যে স্টেটমেন্টটা প্রিন্ট করতে চাই সেটা লিখব, তারপরে কেস 3 দিয়ে যে স্টেটমেন্টটা প্রিন্ট করতে চাই সেটা লিখব, কেস 4 দিয়ে যে স্টেটমেন্টটা প্রিন্ট করতে চাই সেটা লিখব। তো এইভাবে আমরা সুইচ কেস লিখি। তো সবার প্রথমে কী হয়? সুইচ লিখবো, তারপর যে জিনিসটা চেক করতে চাই সেটা পাস করব ব্র্যাকেটের মধ্যে দিয়ে, তারপরে কেস 1, কেস 2, কেস 3, কেস 4, এভাবে যতগুলো কেস আমরা চাই সেটা লিখবো এবং অ্যাট লাস্ট গিয়ে আমরা কি লিখব? কেস ফাইনাল কেস লিখে দেওয়ার পরে আমরা অ্যাট লাস্ট গিয়ে লিখব কি? ডিফল্ট। আমরা অ্যাট লাস্ট গিয়ে কি লিখব? ডিফল্ট লিখে এরকম দিয়ে যে স্টেটমেন্টটা প্রিন্ট করতে চাই সেটা। তো এটা কোথায় হবে? এটা সবার লাস্টে হবে, অর্থাৎ কেস 4-এর পরে আসবে এটা। ওকে, কেস 4-এর পরে এটা আসবে। তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারলে। তো এবার এটা আমরা প্রোগ্রামের ভিতর দেখে নিই, তাহলে তোমাদের কনসেপ্ট আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। তো এবার দেখো, এখানে সবার প্রথমে আমরা কী করবো? একটা ইন্টিজার নেব, ইন্ট আই ইজ ইকুয়াল টু 5। ওকে, তারপরে কি করব? তারপরে আমরা সুইচ কেস লিখব। সুইচ লেখার পরে তার ভিতর দিয়ে আইটাকে চেক করতে চাই, সেই জন্য আইটাকে পাস করলাম, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপর কেস 1 দিয়ে আমি কি লিখব? প্রিন্ট এফ দিয়ে এখানে আমরা লিখব আই এম 1। ওকে, দিয়ে /n, আই এম 1 দিয়ে /n, সরি এক সেকেন্ড দাঁড়াও, আই এম 1 দিয়ে /n। এবার কি করব? এটাকে কপি করে নিই, বারবার এক জিনিস লেখার দরকার নেই। কন্ট্রোল সি, কেস 2, কেস 3, আরেকটা ডিফল্ট করব। ওকে, তো এবার যে জিনিসটা করব সেটা দেখো, যে সবার প্রথমে কেস 1 লিখলাম, এবার এটাকে কেস 2 করে দেব, কেস 2 করে আই এম 2, তারপরে এটা হবে তোমার কেস 3 দিয়ে এখানে হবে আই এম 3, আর লাস্টেরটা একটা কী বলেছিলাম? যতগুলো কেস ইচ্ছা তোমরা দিলে, তারপরে ফাইনালি গিয়ে আমরা লিখব ডিফল্ট লিখে আই এম অ্যানাদার নাম্বার বলে একটা স্টেটমেন্ট আমরা প্রিন্ট করব। এবার একটা জিনিস দেখো, নাম্বার বলে এটা প্রিন্ট করলাম। এবার তোমরা একটা জিনিস দেখো, এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি তাহলে দেখো কি হচ্ছে? আই এম অ্যানাদার নাম্বার প্রিন্ট হচ্ছে, কিন্তু এখানেই যদি আমি এটাকে 2 করে দিই, আই ইজ ইকুয়াল টু যদি 2 লিখি, তাহলে কি হবে? প্রিন্ট এফ আই এম 2, এটা প্রিন্ট হওয়ার কথা,
কিন্তু দেখো কি প্রিন্ট হচ্ছে, আই এম 2, আই এম 3, আই এম অ্যানাদার নাম্বার, তিনটেই প্রিন্ট হচ্ছে। এবার কেন হচ্ছে, কিন্তু এটা তো হওয়া উচিত নয়। আমি তোমাদেরকে বললাম শুধুমাত্র যে কেসটার সাথে মিলবে সেই কেসটার এগেনস্টে যে স্টেটমেন্টটা থাকবে সেটা প্রিন্ট হবে। কিন্তু এখানে কেন তিনটা প্রিন্ট হচ্ছে, কারণ এই কেস 2 হয়ে যাওয়ার পরে, কেস 2 যখন কন্ডিশনটা ট্রু হলো, এই কন্ডিশনটা ট্রু হওয়ার পরে পরবর্তী কন্ডিশনগুলো সে রান করে গেল। কেস 1টা আর হলো না। যদি এখানে আই ইজ ইকুয়াল টু 1 হতো, 1 হয়ে যাওয়ার পরে যদি আমি এটাকে রান করতাম, তাহলে দেখো 1, আই এম 1, আই এম 2, আই এম 3, আই এম অ্যানাদার নাম্বার। কিন্তু এটা তো ভুল, অ্যাকচুয়ালি 1 হলে প্রিন্ট হওয়ার কী কথা, আই এম 1। কিন্তু যেহেতু এখানে কোনো স্টেটমেন্ট নেই যেটা প্রোগ্রামটাকে এখানে বন্ধ করে দেবে, সেই কারণে প্রথম কেসটা সত্যি হওয়ার কারণে সবগুলো কেস কনজিকিউটিভলি এক্সিকিউট হলো। সেরকম যদি কেস 3 হতো, এখানে যদি আমি 3 লিখতাম, 3 লিখে যদি রান করতাম, তাহলে দেখো আই এম 3 অ্যান্ড আই এম অ্যানাদার নাম্বার, এই দুটো লাইন প্রিন্ট হবে। তো হওয়া উচিত ছিল আই এম 3। তো এইটাকে বন্ধ করার জন্য আমরা কি করব, এটাকে বন্ধ করার জন্য প্রতিটা কেস কমপ্লিট হওয়ার পরে আমরা একটা ব্রেক স্টেটমেন্ট যোগ করব। এখানে একটা ব্রেক, তারপরে একটা ব্রেক, তারপরে আর একটা ব্রেক, ব্রেক। ওকে, এবার ধরো এখানে কি আছে, 3 আছে, তাহলে দেখো শুধু প্রিন্ট হবে আই এম 3, কারণ প্রোগ্রামটা এখানে এক্সিকিউট হলো, তারপর ব্রেক হয়ে গেল। সেরকম যদি এই আই ইজ ইকুয়াল টু যদি 1 হতো, তাহলে দেখো শুধুমাত্র প্রথম প্রিন্ট স্টেটমেন্টটাই প্রিন্ট হলো, আই এম 1, কারণ প্রোগ্রামটা এখানে ব্রেক হচ্ছে, তারপর সে চেকই করছে না, তারপর সে প্রোগ্রামের বাইরে এক্সিকিউট করে যাচ্ছে। আর এখানে যদি 5 হতো এবং এটাকে যদি আমি রান করি, তাহলে দেখো শুধু লাস্টের স্টেটমেন্টটা প্রিন্ট হচ্ছে, আই এম অ্যানাদার নাম্বার। কিন্তু এরপরে আমরা ব্রেক লাগাইনি, কারণ দরকার নেই। ডিফল্ট মানে কোনো কন্ডিশনে মিট করছে না, শুধুমাত্র ডিফল্টের ভিতরে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা প্রিন্ট করো, বাকি আর প্রোগ্রাম সে আপনি তারপরে এক্সিকিউট হয়ে যাবে, কারণ আর কোনো কিছু প্রিন্ট করার নেই। তো ডিফল্টের পরে ব্রেক লাগানোর দরকার নেই। তো প্রতিটা কেসের পরে আমাদেরকে ব্রেক লাগাতে হবে, কারণ যে কেসটায় যখন যে কেসের ব্যাপারটা সত্যি হবে, যদি কেস 1 যদি ট্রু হয় বা কেস 2 যদি ট্রু হয় বা কেস 3 যদি ট্রু হয়, যেটাই যখন ট্রু হবে সেটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে সেখানে যেন কোডটা থেমে যায় এবং কোডটা বাইরে যেন চলে আসে, এক্সিকিউট যেন হয়ে যায়। তো সেই জন্য আমাদের ব্রেক স্টেটমেন্টের ইউজ করাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো এবার আমরা একটা জিনিস দেখব, যে তোমাদের এটা দেখে মনে হতে পারে কি, যে কেস 1, 2, 3 আমি পরপর লিখেছি, তো তোমাদের মনে হতে পারে এই কেসগুলো কি কনসিকিউটিভ নাম্বারেই হয়, মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে, প্রথমে 1, তারপর 2, তারপর 3? না, এরকম নয়। কারণ আমরা যদি এখানে লিখি ধরো 121, কেস 26, আর এখানে লিখলাম ধরো কেস 13, এবার ধরো এখানে নাম্বারটাকে চেঞ্জ করে দিই 121, এখানে যদি আমরা করি 26, আর এখানে আমরা যদি করে দিই 13, তাহলে দেখো কি হচ্ছে। আমি যদি এটাকে রান করি, তাহলে প্রথম কথা এটা আই এম অ্যানাদার নাম্বার প্রিন্ট হচ্ছে, কিন্তু আমি যদি এখানে 26 করি, তাহলে দেখো কি হবে, আই এম 26। কিংবা আমি যদি এটাকে 121 করে দিই, তাহলে দেখো কি হচ্ছে, আই এম 121। তো কোনো নির্দিষ্ট সিকোয়েন্স এরা মেনটেন করে না, সুতরাং সেটা নিয়ে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই যে এটা একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে না। তোমরা যে প্রোগ্রামের প্রয়োজন অনুসারে নিজের ইচ্ছা মতো কেস দেখতে পাবে। এবার তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই সুইচ যখন আমরা সুইচ লিখছি, এই সুইচটা যখন আমরা লিখছি, তো সুইচের ভিতর দিয়ে আমরা যেটা পাস করছি সেইটা অলওয়েজ কি হবে, ইন্টিজার হবে। কখনোই ফ্লোট তার ভিতর দিয়ে পাস হবে না, অর্থাৎ আই এর ভ্যালু যদি আমি এখানে ফ্লোট লিখি এবং আয়ের ভ্যালু লিখি যদি 2.56, এই জিনিসটাকে আমরা কেসের ভিতর দিয়ে পাস করতে পারবো না। সুইচের ভিতর দিয়ে এই জিনিসটা সুইচ কেসের ভিতর দিয়ে পাস হবে না। সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে, অলওয়েজ আমরা ইন্টিজার নাম্বার পাস করতে পারবো, যেটা ইফ এলসের মধ্যে নেই। তো এই জন্য এই সব ক্ষেত্রে আমরা ইফ এলস ইউজ করব, ঠিক আছে। যেখানে ইন্টিজার নাম্বার থাকবে না, অর্থাৎ ফ্লোট নাম্বার যেখানে থাকবে, সেসব ক্ষেত্রে আমাদের ইফ এলস ইউজ করতেই হবে। ওকে, কারণ সুইচের ভিতরে সেই ফাংশনালিটিটাই নেই। এবার একটা প্রোগ্রাম তোমাদেরকে দেখাই, আমি শুধু বললাম কি যে অনলি ইন্টিজার আমরা পাস করতে পারবো। তাহলে এবার তোমাদের একটা প্রোগ্রাম দেখাই, এই প্রোগ্রামটা দেখো। ধরো এখানে ইন্ট, এই লাইনটাকে মুছে দিই, এখানে একটা ক্যারেক্টার নিই, ক্যারেক্টার সি ইজ ইকুয়াল টু আমরা ধরো নিলাম এক্স। ওকে, ক্যারেক্টার সি ইজ ইকুয়াল টু এক্স, তারপর এখানে লিখলাম কি কেস এ, এবং এর ভিতর দিয়ে আমরা সিটাকে পাস করলাম কেস এ, তারপর এখানে লিখলাম কি আই এম এ, কেস বি আই এম বি, কেস সি, এখানে আমরা কি লিখলাম আই এম সি, তারপরে ধরো লিখলাম কেস ডি, দিয়ে কি লিখলাম প্রিন্টএফ, দিয়ে আমরা লিখলাম আই এম বি। ওকে, আই এম বি না তো আই এম ডি, দিয়ে তারপরে আমরা কী করলাম স্ল্যাশ এন দিলাম একটা, ঠিক আছে, আই এম ডি।
স্ল্যাশ এন মানে নিউ লাইন, এবং সেখানে তারপরে ব্রেক স্টেটমেন্ট যোগ করে দিলাম। এবং ডিফল্ট কি, এবং ডিফল্ট যদি এখানে আমরা একটা স্টেটমেন্ট লিখে দিতে পারি নট ম্যাচড, অর্থাৎ কোনো কিছুর সাথেই ম্যাচ করলো না। তো এবার যদি আমরা এটাকে রান করি, তো দেখো সবার প্রথমে এখানে আই এক্সের বদলে ধরো আমাদের কাছে আছে বি, বি যদি থাকে, আমি যদি এটাকে ধরো রান করি, তাহলে দেখো কি আসছে, এটা ভুল, কেস এ কেস বি, এক সেকেন্ড, ওহো সরি, এখানে আমাকে এটা যেহেতু আমি ক্যারেক্টার পাস করছি সেই জন্য এইভাবে পাস করতে হবে, সরি, এটা একটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে আমাদেরকে পাস করতে হবে। ওকে, বি, এটা আমার ভুল, বি সি এবং ডি। ওকে, এবার যদি আমি এটাকে রান করি, তাহলে দেখো কি হচ্ছে, আই অ্যাম বি। কিন্তু আমি তোমাদেরকে কি বললাম, আমি তোমাদেরকে বললাম এখানে অলওয়েজ ইন্টিজার নাম্বার পাস হবে, তাহলে কি করে ক্যারেক্টার পাস হচ্ছে, অলওয়েজ ইন্টিজার ডেটা টাইপ পাস হবে, কিন্তু কি করে তাহলে ক্যারেক্টার পাস হচ্ছে, এইখানে কনসেপ্ট আসছে আস্কাই ভ্যালুস। অর্থাৎ আস্কাই ভ্যালুস কি, আস্কাই ভ্যালুস কি সেটা আমরা ইন্টারনেটে এবার দেখব, আস্কাই ভ্যালু টেবিল। ওকে, যে ফার্স্ট ওয়েবসাইটটা আমরা দেখছি আস্কাই টেবিল, সেখানে আমরা ঢুকে যাব। সেখানে আমরা ঢুকলে দেখতে পাবো কি দেখবো, আস্কাই স্ট্যান্ডস ফর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তুমি যদি সি এর একদম ফার্স্ট ভিডিওটায় যাও, সেখানে আমি এই জিনিসটা মেনশন করেছিলাম। তো আস্কাই টেবিল অনুসারে কি, আস্কাই টেবিল অনুসারে আমরা এখানে কি দেখছি যে বি, আমাদের ভ্যালু কির জন্য চেক করছি, বি এর জন্য। তো আস্কাই টেবিল অনুসারে বি এর একটা ইন্টিজার ভ্যালু রয়েছে, কি, বি এর ইন্টিজার ভ্যালু হচ্ছে 98। তো সেই জন্য প্রিন্ট করছে, সেই জন্য এই স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কী হচ্ছে, সুইচের ভিতর দিয়ে যখন আমরা পাস করছি, তখন সেই বি এর ইন্টিজার ভ্যালুটা, বি এর যে ক্যারেক্টার ভ্যালুটা, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে কি, আস্কাই টেবিলে গিয়ে কনভার্ট হয়ে যাচ্ছে আস্কাই ভ্যালু, বি এর আস্কাই ভ্যালু কি 98, তারপর সেটা তোমার বাইনারিতে কনভার্ট হয়ে গিয়ে যেভাবে প্রোগ্রাম রান্না হয় সেভাবে হচ্ছে। তো মেইনলি যেটা মাথায় রাখতে হবে, এই ক্যারেক্টারের ভ্যালুটা আস্কাই টেবিল অনুসারে, সি যেহেতু আস্কাই টেবিল ফলো করে চলে, তো সেই আস্কাই টেবিল অনুসারে এর ভ্যালু হয়ে যাচ্ছে 98। তো সেই কারণে এই স্টেটমেন্টটা রান হচ্ছে। ইভেন আমি যদি এখানে যে কোনো ভেরিয়েবল, যে কোনো অ্যালফাবেট, আমি যদি এখানে এক্সও লিখি, যদি রান করি, তাহলে দেখো নট ম্যাচড, এই স্টেটমেন্টটা প্রিন্ট হচ্ছে। কারণ কেন হচ্ছে, এই প্রোগ্রামটা কেন এরর দিচ্ছে না, এরর দিচ্ছে না একটাই কারণে, কারণ এক্সেরও একটা আস্কাই ভ্যালু রয়েছে, যেটা হচ্ছে 120। অর্থাৎ স্মল এ থেকে শুরু করে স্মল জেড অবধি 97 থেকে শুরু করে তোমার 122, এটা হচ্ছে প্রতিটা ডেসিমাল ভ্যালু রয়েছে, এ 97, বি 98। ওকে, ঠিক সেরকম ক্যাপিটাল এ 65, বি 66, প্রতিটা আস্কাই ভ্যালু রয়েছে। এবার শুধু তাই নয়, যে কোনো নাম্বারেরও আস্কাই ভ্যালু রয়েছে। অর্থাৎ কোনো নাম্বারকে যদি অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে আমরা পাস করি, এখানে তোমরা দেখতে পাবে, দেখো ক্যারেক্টার 5 হচ্ছে ইন্টিজার, কিন্তু 5কে যখনই আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখবো, তখনই সেটা একটা ক্যারেক্টার হিসেবে আমাদের সামনে আসবে। অর্থাৎ 5 নর্মালি যদি আমরা লিখি, অর্থাৎ কি বলছি আমি, 5কে যদি আমরা নর্মালি লিখি, ধরো ইন্ট এ ইজ ইকুয়াল টু 5 লিখলাম, কিন্তু আমরা এটাও লিখতে পারি ক্যার ডি ইজ ইকুয়াল টু 5, এটাও ভ্যালিড। এখানে কি, এখানে এটার হচ্ছে ইন্টিজার, আর এখানে কি ডিটার এইখানে হচ্ছে, এখানে 5টা হচ্ছে তোমার অ্যাজ আ ক্যারেক্টার হিসেবে পাস হচ্ছে। তো ক্যারেক্টার হিসেবে 5 যখন পাস হয়, তার একটা ইন্টিজার ভ্যালু রয়েছে, অর্থাৎ ডেসিমাল ভ্যালু রয়েছে, আস্কাই টেবিলে একটা ভ্যালু রয়েছে, সেই ক্যারেক্টার হিসেবে 5-এর আস্কাই টেবিলে ভ্যালু হচ্ছে 53। ঠিক সেরকমই যদি আমরা কোনো, এখানে দেখো লেখা আছে ইফ উই রাইট ক্যারেক্টার 5 মাইনাস ক্যারেক্টার 0, ইট ইভ্যালুয়েটস 53 মাইনাস 48 অর ইন্টিজার 5। ওকে, এখানে আমরা এটা করলেই দেখতে পাবে, ধরো এখানে কি বলছে যে 5 থেকে আমরা 0 মাইনাস করব। ওকে, ক্যারেক্টার ডি, ক্যারেক্টার ই, দেখি ক্যারেক্টার ই, এবং তার ভিতরে আমরা 0 নিলাম, এবং এই দুটোকে যদি আমরা প্রিন্ট করতে চাই, ধরো প্রিন্ট এফ, এবং আমরা যদি এখানে একটা ইন্টিজার নিই, ইন্টিজার এফ ইজ ইকুয়াল টু ডি মাইনাস ই যদি আমরা করি, এবং এটাকে যদি প্রিন্ট এফ করি, এবং এখানে যদি আমরা লিখি পার্সেন্টেজ ডি দিয়ে, তারপরে যদি আমরা এখানে এফ লিখি, তাহলে দেখো, আর এই পুরো পার্টটাকে আমরা কমেন্ট করে দিই, দাঁড়াও, ঠিক আছে। তো দেখো এটাকে যদি আমরা রান করি, তাহলে দেখো আমাদের ভ্যালু কত দিচ্ছে, 5। ঠিক আছে, এই ভ্যালুটাই যে ভ্যালু ইজ বলে দিয়ে দিই, ভ্যালু ইজ বলে আমাদের ভ্যালু কত দিচ্ছে, 5, ইন্টিজার ভ্যালু দিচ্ছে। এইটা কিন্তু একটা ইন্টিজার, কারণ দেখো এটাকে আমরা স্টোর করেছি একটা ইন্টিজারের ভিতরে, দুটো ক্যারেক্টারের মধ্যে আমরা মাইনাস করছি, অর্থাৎ 5-এর ভ্যালু কত,
5-এর ক্যারেক্টার ভ্যালু কত 53 আর 0-র ক্যারেক্টার ভ্যালু কত 48, 53 মাইনাস 48 কত ইন্টিজার 5, সেই জন্য দেখো ভ্যালু আসছে 5। এখানেও কিন্তু তাই লেখা আছে, দেখো যে ইফ উই রাইট ক্যারেক্টার 5 মাইনাস ক্যারেক্টার 0, যখনই ইনভার্টেড কমার ভিতরে আসবে তখনই সেই ইন্টিজারটা ক্যারেক্টারে পরিণত হবে, ক্যারেক্টার 5 মাইনাস ক্যারেক্টার 0, দেন ইট ইভ্যালুয়েটস টু 53 মাইনাস 48 অর ইন্টিজার 5, অর্থাৎ সেটা ইভ্যালুয়েট হচ্ছে অ্যাজ আ ইন্টিজার হিসেবে। ঠিক আছে, তো এইভাবে এই আস্কাই টেবিলের ভ্যালুটা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমরা এটা একটু জেনে রাখো। ঠিক আছে, অনেক সময় জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউয়ের সময়। তো এটাই হলো কারণ যে, তো আমরা যেখানে ছিলাম যে সুইচ কেসের ভিতর দিয়ে আমরা ক্যারেক্টারকে যদি পাস করি সেটা অ্যাজ আ ইন্টিজার হিসেবেই পরবর্তীকালে গিয়ে ট্রিট হয়, কারণ সেই ক্যারেক্টারের এগেইনস্টে তার আস্কাই টেবিলের ভ্যালুটা অর্থাৎ তার ডেসিমাল ভ্যালুটা সে গিয়ে চেক করে, সেইখানে চেক করে যখন দেখে যে হ্যাঁ ঠিক আছে, তখন সে সেটাকে তার এগেইনস্টে যে স্টেটমেন্টটা রয়েছে সেটাকে রান করে দেয়। ওকে, তো সেই জন্য আমরা ক্যারেক্টার এইভাবে পাস করতে পারি সুইচের ভিতর দিয়ে, কিন্তু আমরা ফ্লোট কখনোই পাস করতে পারবো না। ওকে, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, আমরা কোনোদিনই ফ্লোট পাস করতে পারবো না। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা একটা ক্যালকুলেটর বানাবো, সিম্পল ক্যালকুলেটর বানাবো সুইচ কেসের মাধ্যমে। কি করব, সুইচ কেসের মাধ্যমে আমরা সিম্পল ক্যালকুলেটর বানাবো। তো পুরোটা আমরা মুছে দিলাম, এবার আমরা একটা সিম্পল ক্যালকুলেটর বানাবো। তো যেখানে ইউজারের থেকে দুটো নাম্বার নেবে এবং তার মধ্যে অ্যাডিশন অর্থাৎ যোগফল, গুণফল, ভাগফল এবং বিয়োগফল, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই 4টা অপারেশন পারফর্ম করবে। ওকে, তো সবার প্রথমে আমরা কি লিখব, ক্যারেক্টার অপারেটর, ওপি অপারেটর বা ওপিই লিখলাম, ক্যারেক্টার ওপিই অপারেটর দিয়ে আমরা এখানে কি লিখছি, এটাকে নিলাম ক্যারেক্টার ওপি নিলাম। এবার আমরা এখান থেকে একটা স্টেটমেন্ট প্রিন্ট করছি, প্রিন্ট এফ দিলাম যে এন্টার ইয়োর অপারেটর, এন্টার ইয়োর অপারেটর বলে ইউজারের থেকে আমরা একটা নেব এবং স্ক্যানএফের মাধ্যমে সেটাকে নেব। স্ক্যানএফ ক্যারেক্টার নিতে চাইছি, তাই আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কী পাস করতে হবে, সি। ওকে, দেন এই ওপিইর অ্যাড্রেসটা পাস করতে হবে যেখানে গিয়ে সেই ইনপুটটা স্টোর হবে, ওপিই। ওকে, তারপরে কি, প্রিন্ট এফ, আমরা এখানে কি লিখব, প্রিন্ট এফ এন্টার টু নাম্বারস, দুটো নাম্বারের জন্য এন্টার ইনপুট চাই আমার, তো এন্টারস টু নাম্বারস। ওকে, এবার তারপর কি করব, স্ক্যানএফ দিয়ে কি লিখব, তার আগে দুটো নাম্বারের জন্য আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে ইন্টিজার নাম 1, নাম 2। ওকে, ইন্টিজার নাম 1, নাম 2। এবার আমাদের এখানে কি করতে হবে, দুটো ইন্টিজার নিচ্ছি, %d নেওয়ার পরে কি করব, নিলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তাদের অ্যাড্রেস পাস করতে হবে। এখানে কি নাম 1, নাম 2, এটারও অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ ইউজারের থেকে যে দুটো নাম্বার আমরা নিব সেই দুটো এই অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে, তো নাম 1 এবং নাম 2। ঠিক আছে, এইবার আমরা সুইচ কেসের মাধ্যমে পুরো প্রোগ্রামটা লিখব। তো আমরা যদি এখানে লিখি সুইচ প্রথমে কি পাস করব, অপারেটরটাকে পাস করব। অপারেটরটা পাস করার পরে কি হবে, যে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, অপারেটর পাস করব। অপারেটর পাস করে আমরা আমাদের ফার্স্ট কেস লিখব। যদি কেস কি, অপারেটর তো স্ট্রিং একটা, কেস প্লাস, এখানে দেখো এইখানে চলে এসো, এখানে দেখো প্লাসের জন্য এইখানে তোমরা এই ফরম্যাট স্পেসিফায়ার এই টেবিলটা দেখলে বুঝতে পারবে প্লাসের জন্য একটা নির্দিষ্ট নাম্বার রয়েছে। দেখো এখানে এই দেখো প্লাস 43কে ডিফাইন করে, ক্যারেক্টার প্লাস হচ্ছে আস্কাই টেবিলে ভ্যালু হয় 43। ঠিক আছে, তো সেই জন্য আমরা ক্যারেক্টার হিসেবে এটাকে পাস করতে পারি। তো কেস, এবার তারপর আমরা কি করব, প্রিন্ট এফ, এখানে লিখব অ্যাডিশন, রেজাল্ট ইজ বলে কি করব, %d প্লাস না %d লিখলাম, %d লেখার পরে কিংবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, রেজাল্ট ইজ না লিখে আমরা যদি এভাবে লিখি যে %d প্লাস %d ইজ ইকুয়াল টু %d। ওকে, %d ইজ ইকুয়াল টু %d করে আমরা এটা লিখলাম, ইজ ইকুয়াল টু এটা লেখার পরে আমরা কি করব, যে কমা দিলাম, কমা দিয়ে লিখলাম নাম 1, নাম 2, তারপরে কি প্লাসের জন্য কোন অপারেশন পারফর্ম হবে, নাম 1 প্লাস নাম 2। ওকে, নাম 1 প্লাস নাম 2। দাঁড়াও এটাকে দেখি যে এই সাইডে চাপানো যায় কি না, আই থিঙ্ক এটাকে যায় না।
যাই হোক, ঠিক আছে, এটা প্রিন্ট করলাম এবং সেখানে ব্রেক স্টেটমেন্ট একটা দিলাম। তো প্লাসের জন্য এইটা আমাদের কাছে হবে এবং সেম এটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি ভি, কপি করলাম। কপি করে এই কেসের জন্য কি হবে, এই কেসের জন্য এখানে মাইনাস করব, মাইনাসের জন্য চেক হবে এবং এখানে সেটা মাইনাস হবে। মাইনাসের একটা নির্দিষ্ট অ্যাসকাই ভ্যালু রয়েছে এবং নাম 1 মাইনাস নাম 2, ঠিক আছে, নাম 1 মাইনাস নাম 2। তো এরপরে কি হবে, সেম কন্ট্রোল ভি হলো, এখানে তারপরে মাল্টিপ্লিকেশন করব ইনটু দিয়ে নাম 1 ইনটু নাম 2, ওকে। তারপরে আমরা কি করব, কন্ট্রোল ভি দিলাম, দাঁড়াও, দিয়ে ডিভিশন দিলাম, ডিভিশন দিয়ে কি লিখলাম, পার্সেন্টেজ ডি ডিভিশন পার্সেন্টেজ ডি দিয়ে এখানে নাম 1 ডিভাইডেড বাই নাম 2, ওকে। এবার যদি আমি এটাকে রান করি তো কি দেখাচ্ছে দেখো, এন্টার ইওর অপারেটর। এন্টার ইওর অপারেটর হিসেবে আমরা প্রথমে কি লিখবো, আমরা ধরো অ্যাডিশান করতে চাই, তো সেই জন্য আমরা কি করব, প্লাস পুট করব, প্লাস এন্টার 2 নাম্বারস 12 13, এই দুটো নাম্বার যোগ করব। ইওর দেখো তাহলে কি আসছে, 12 + 13 = 25, ওকে। এবার ধর আমরা মাল্টিপ্লিকেশন করতে চাই, তো এন্টার ইওর অপারেটর, অপারেটর কি চুজ করব, এটা 2 নাম্বারস 5 6, ওকে, 5 × 6 30, ওকে। এবার আবার যদি আমরা রান করি যে এন্টার ইওর অপারেটর, এবার ধরো আমরা ডিভিশন সাবট্রাকশন করতে চাই, তাহলে 12 5, তাহলে আমাদের অ্যান্সার আসলো 7। তো এইভাবে আমরা কাজ করতে পারি। এভাবে একটা আমরা সিম্পল ক্যালকুলেটর বিল্ড করলাম সুইচ কেসের সাহায্যে এবং এই প্রোগ্রামটা তোমরা নিজেরাও করবে, করে দেখবে যে কোথায় কোথায় এরর আসছে, যদি এরর আসে সেটার উপরে কাজ করবে। বা এই প্রোগ্রামটা যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, বা গোটা লেকচারেই যদি কোথাও কোনোরূপ কোনো অসুবিধা হয় আমাকে জানাও কমেন্টে। তো এই প্রোগ্রামটা তোমরা প্র্যাকটিস করবে। তো এই গোটা জিনিসটা হ্যাঁ, এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই যে এই যে আমরা কেস লিখছি না, কেস প্লাস, কেস মাইনাস, কেস, প্রতিটার জন্য আমরা আলাদা আলাদা কেস ইউজ করছি। এইখানে আমরা কিন্তু সিমিলার কেস লিখতে পারবো না। ধরো এখানে আমরা প্লাস লিখলাম, মনে করি আরেকবার প্লাসটাকে পাস করব, হবে না, তাহলে কিন্তু আমাদের এরর দিয়ে দেবে। দেখো ডুপ্লিকেট কেস ভ্যালু, সুইচের এটা একটা কনস্ট্রেইন যে আমরা ডুপ্লিকেট কেস ভ্যালু কখনোই পাস করতে পারবো না, কারণ এটা প্রিভিয়াসলি ইউজ হয়েছে, সেই জন্য এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে। তো এবার আমরা যে জিনিসটা দেখব যে সুইচ এবং ইফ এলস এই দুটোর মধ্যে কি পার্থক্য, ওকে। তো দেখো ইফ এলসের ভিতরে যদি আমরা পার্থক্য দেখি, দাঁড়াও এক সেকেন্ড, যদি আমরা কোনো পার্থক্য দেখতে চাই তাহলে কি, আমরা এটাকে যদি দুই ভাগে ভাগ করি, এক সাইডে যদি লিখি ইফ এলস আর এক সাইডে লিখি যদি সুইচ, তাহলে দেখো ডিফারেন্স কি হচ্ছে। তো সবার ফার্স্ট যে ডিফারেন্সটা আসবে যে কি, ফ্লোট এক্সপ্রেশন এখানে অ্যালাউ, ফ্লোট অ্যালাউ, আর এখানে কি ফ্লোট নট অ্যালাউড, ফ্লোট নট অ্যালাউড, ওকে। ফ্লোট নট অ্যালাউড অর্থাৎ ইফেলসের ভিতরে ফ্লোট অ্যালাউড, সুইচ স্টেটমেন্টের ভিতরে ফ্লোট অ্যালাউড না। দ্বিতীয় নাম্বার কি, যে সেম মানে কেসেস ক্যান নেভার হ্যাভ বি সেম ভেরিয়েবল এক্সপ্রেশন, অর্থাৎ কি এখানে আমরা সেম এক্সপ্রেশন ইউজ করতে পারি, সেম এক্সপ্রেশন ইউজ করতেই পারি, অর্থাৎ সেম কেস, কিন্তু সুইচের ভিতরে আমরা কি দেখলাম যে সেম কেস আমরা ইউজ করতে পারি না, সেম কেস ভ্যালু নট অ্যালাউড, সেম কেস ভ্যালু নট অ্যালাউড, ওকে, সেম কেস ভ্যালু নট অ্যালাউড। তো এবার যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে আর কি হতে পারে, আরেকটা ডিফারেন্স কি হতে পারে, সেম কেস ভ্যালু নট অ্যালাউড, আরেকটা ডিফারেন্স কি, আরেকটা ডিফারেন্স হলো যে সুইচের ভিতরে কি যে কোনো স্টেটমেন্টকে আমরা এইভাবে লিখতে পারি না যে ধরো এক্সপ্রেশন, ধরো এখানে কোনো একটা এজ লিখছি, ধরো এজ কি ইফ এলসের মধ্যে দিয়ে পাস করছি, এজ গ্রেটার দ্যান 3 লিখতে পারি, তারপর আমরা লিখতে পারি এজ প্লাস 10 গ্রেটার দ্যান 3 যদি হয়, এটা একটা কন্ডিশন হতে পারে। কিন্তু সুইচ কেসের ভিতরে আমরা কোনোদিনও এভাবে লিখতে পারি না। ধরো একটা কেস আমরা লিখলাম 1, তারপরের কেসটা আমরা লিখছি কেস 1 + 2, এইভাবে আমরা লিখতে পারি না, ঠিক আছে।
এভাবে আমরা কিন্তু কখনোই লিখতে পারি না। ধরো এই কেসটা লিখলাম 3, আর একটা কেস 3 যদি আমরা এটা লিখি আর এই কেসের ভিতরে লিখছি 1+2, এইভাবে আমরা কিন্তু কখনোই লিখতে পারি না সুইচ কেসের ভিতরে। ওকে, কিন্তু সুইচ কেসের কিছু মানে পজিটিভ দিক রয়েছে। কি কি পজিটিভ দিক রয়েছে? যে ফার্স্ট পজিটিভ দিক যদি আমরা দেখি, ফার্স্ট পজিটিভ দিক কি? স্পিড। প্রোগ্রামের স্পিড বাড়াতে সুইচ কেস আমাদের খুব হেল্প করে। এই সমপরিমাণ ধরো কোনো একটা কোড, সেম কোডের ক্ষেত্রে ধরো কোনো একটা কোড আমরা যদি ইফ এলসের সাহায্যে লিখি আর সেম কোডটা যদি আমরা যদি সুইচের সাহায্যে লিখি, তাহলে কি হচ্ছে, সুইচের কোডটা বেশি ফাস্ট রান হবে। ওকে, তো বা তার এক্সিকিউশন টাইমটাও কম হবে, কারণ সুইচ কি জাম্প করে। এই ধরো 3টে কেস আছে, এখানে ধরো কেস 1, কেস 2, কেস 3, 3টে কেস, আর প্রতিটা কেসের জন্য একটা একটা জিনিস চেক করছি। তো এখানে এবার আমাদের প্রোগ্রামের ভিতরে ধরো 2 চেক করতে বলো, তো প্রোগ্রামটা ডাইরেক্টলি জাম্প করে যাবে এখানটায়। কিন্তু ইফ এলসের ভিতরে কিন্তু তা হবে না। ইফের ভিতরে প্রথমে এই কন্ডিশনটা চেক করবে, তারপরে কি হবে, এলস ইফ যদি থাকে তাহলে সেখানে আরেকটা কন্ডিশন চেক হচ্ছে, তারপরে আবার যদি একটা এলস ইফ থাকে এখানে একটা কন্ডিশন চেক হচ্ছে, তারপরে এলসে গিয়ে আলটিমেটলি প্রোগ্রামটা রান হচ্ছে। তো সবগুলো কন্ডিশন এখানে চেক হয়, কিন্তু এখানে ডাইরেক্টলি জাম্প করে, তো সেই জন্য তোমার এক্সিকিউশন টাইমটা কম হয়। ওকে, তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে জাম্পের কারণে ডাইরেক্টলি জাম্প করে যায়, তো সেই জন্য আমাদের এক্সিকিউশন টাইমটা কম হয়, বিশেষ করে যখন কোনো আমাদের কমপ্লেক্স প্রবলেম আসে সেই সব ক্ষেত্রে। তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো সুইচ কেস সম্পর্কে এইটুকুই, এর বেশি কিছু নেই। সুইচ কেসের ভিতরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে যেগুলো প্র্যাকটিস করতে থাকো তোমরা, এবং আমি তোমাদের যে ক্যালকুলেটরের প্রোগ্রামটা দেখালাম সেটাও তোমরা প্র্যাকটিস করো। ক্যালকুলেটরের প্রোগ্রামটা কিন্তু অবভিয়াসলি প্র্যাকটিস করবে, ক্যালকুলেটর যে প্রোগ্রামটা হলো সেই প্রোগ্রামটা অবভিয়াসলি কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, তো করো প্র্যাকটিস। এর পরের ভিডিওতে আমরা লুপ সম্পর্কে জানবো। কী সম্পর্কে জানবো? লুপ সম্পর্কে জানবো। তো পরের ভিডিওতে লুপ সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।